তো বিজেপি 48টি আসনে এগিয়ে রয়েছে বা জিতে গেছে প্রায় বলতে পারেন। আর আপ যেখানে মাত্র 22টি আসনে এগিয়ে রয়েছে বা জিতে গেছে বলতে পারেন। তো আপের এরকম ভরাডুবি হলো কেন? এই ব্যাপারটা বুঝতে হলে প্রথমেই আপ এবং কংগ্রেসের রাজনীতিটা বুঝতে হবে, এদের ভোট ব্যাঙ্কটা বুঝতে হবে। এদের দুজনের ভোট ব্যাঙ্কটাই একই, ওই একই ভোট ব্যাঙ্ক। ভারত বিরোধী ভোট ব্যাঙ্ক যদি বলতে পারেন, সেই একই ভোট ব্যাঙ্ক, অর্থাৎ বিজেপি বিরোধী ভোট ব্যাঙ্ক আর ভারত বিরোধী ভোট ব্যাঙ্ক একই কথা। তো সেই জায়গায় সেই ভোট ব্যাঙ্কটাকে নিয়ে দুজনে টানা হিচড়া করতে গিয়ে এবং দুজনে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের দুই পার্টনার আলাদা হতে গিয়ে এই ভোট ব্যাঙ্কটাকেই ভেঙে ফেলেছে। ভোট ব্যাঙ্কটা বিচ্ছিন্ন হয়ে পড়ায় আমরা দেখলাম, যদি আপ আর কংগ্রেস একসঙ্গে লড়তো তাহলে এই ইন্ডি জোট কমসে কম আরও 14টি আসন জিততে পারতো, আরও বেশি 14টি আসন জিততে পারতো, অর্থাৎ 22 + 14 36টি আসন জিততে পারতো। সেখানে বিজেপি এককভাবে কোনোভাবেই সংখ্যাগরিষ্ঠতা পেত না। কিন্তু বিজেপি বুঝতে পেরেছে এবং কংগ্রেসও তার নিজের ভুল বুঝতে পেরেছে যে যদি আপের সঙ্গে গাঠবন্ধন করে আবার ভোটে লড়ি তাহলে আপ কংগ্রেসের ভোট ব্যাঙ্কটাকে সম্পূর্ণভাবে খেয়ে নেবে, ধীরে ধীরে কংগ্রেসকে ভারতবর্ষের রাজনীতি থেকে মুছে দেওয়ার জায়গায় নিয়ে চলে আসবে এবং আপ নিজের রাজনীতি ফলাবে। তো কংগ্রেস তাদের নিজের রাজনীতি বাঁচানোর জন্য কোনো না কোনোভাবে অথবা বিজেপির ইশারায় বলতে পারেন বা নিজেদের ভুল বুঝতে পেরে বলতে পারেন যে তাদের ভোট ব্যাঙ্কটাকে বাঁচানোর জন্য, যে না, এবার আমরা দিল্লির বিধানসভা নির্বাচনে হারলেও আমাদের নিজের অস্তিত্ব রক্ষার জন্য এরা আলাদা আলাদা নির্বাচন লড়েছে। বিশেষ করে কংগ্রেস, আপ চাইছিল কংগ্রেসের সঙ্গে লড়তে, কিন্তু কোনোভাবেই রাহুল গান্ধী রাজি হননি। তাতে কোথাও না কোথাও রাহুল গান্ধীর অস্তিত্ব কোথাও না কোথাও বা কংগ্রেসের অস্তিত্ব কিছুদিনের হলেও একটু এক্সটেন্ড হলো এবং অরবিন্দ কেজরিওয়ালের মতন একটা চোট্টা রাজনীতিক ক্যারিয়ার বোধহয় শেষের দিকে আরও একটু এগিয়ে গেল।